আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের পর্বে যজম দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা জানাবো, যে বর্ণগুলো উল্লেখ করব আজকের এই পর্বে। সেই বর্ণগুলোতে যজম হলে বিশেষ একটা গুণ তৈরি করতে হবে, যাকে আমরা গুণনা বলি। আমরা 16টি বর্ণ এমন উল্লেখ করব যে 16টি বর্ণ যজম আকারে আসলে, অর্থাৎ হসন্ত আকারে আসলে তার উচ্চারণের পদ্ধতি একটু ভিন্ন ধরনের হবে, যাকে আমরা গুণনা বলি। গুণনাগুলো সদা সর্বদাই নাকের ভিতর গিয়ে তারপর আওয়াজটা বের হয়। যেমন আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি বাংলাতে, যে শব্দ ব্যবহার করার সময় নাকের ভিতর আওয়াজ যায়। আমরা হয়তো কোনো দিন এটার এ বিষয়ে জানিও না বা চর্চাও করিনি, কিন্তু উচ্চারণ করতে গেলে সেগুলোর নাকে আওয়াজ যায়। তার একটা দেখুন, আমরা যখন বাংলা বলি, বাংলা বলার সময় কিন্তু বাংলা বলার সময় আওয়াজটা নাকের ভিতরে যায়। কেন? ওইখানে এমন একটি বর্ণ ব্যবহার করা হয়েছে যেটা ব্যবহারের কারণে নাকের ভিতরে আওয়াজ যাবে। ইংরেজি যখন বলি তখন আওয়াজ নাকের মধ্যে যায়। আবার এমন কিছু বর্ণ আছে বা বানান আছে বাংলাতে, যা লেখার সময় আওয়াজটা নাকের মধ্যে যায়। যখন আমরা মানুষের সম্মানার্থে কোনো বর্ণের ওপরে চন্দ্রবিন্দু দিয়ে আমরা যখন উচ্চারণ করি, তখন আওয়াজটা নাকের মধ্যে যায়। যেমন মানুষের সম্মানার্থে আমরা একটি ভাষা ব্যবহার করে থাকি, বলে থাকি এমন, তার জন্য আমরা দোয়া করি, এমনটা বলে থাকি। তো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আমরা এমনটা বলে থাকি। বিশেষ করে আমরা কোরআন মাজিদের আয়াতের অনুবাদ করে যখন রব সংক্রান্ত, রবের বিষয়ে যখন আমরা কোনো কথা বলি, তখন আমরা বলি তার। চন্দ্রবিন্দু আকারে আমরা উচ্চারণ করি, চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করি, আওয়াজটা যায় নাকের মধ্যে। তো এমন কিছু বর্ণ আরবিতেও আছে যেগুলোর আওয়াজ নাকের মধ্যে যাবে যজম হলে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই পর্বে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমরা এখানে 15টি বর্ণ লিখেছি। 15টি বর্ণ এমন বর্ণ লিখেছি যে নুন সাকিনের পরে, নুন সাকিন একটা বর্ণ, শুধু নুন, নুনের ওপরে যদি যজম হয়, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নুনের ওপরে যদি যজম হয়, এই যে আমরা এখানে নুন বর্ণ নিলাম, নুনের ওপরে যদি যজম হয়, নুনের ওপর যজম হওয়ার পরে যদি এই 15টি বর্ণের কোনো একটা চলে আসে, দেখুন কোরআন মাজিদ পড়তে পড়তে নুন বর্ণ আমরা হসন্ত পেয়ে গেছি, পাওয়ার পরে যদি এই 15টি বর্ণের কোনো একটা বর্ণ চলে আসে, তখন তার আওয়াজটা কিন্তু নাকের মধ্যে যাবে, যাকে আমরা গুণনা বলছি। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। গুণনার পদ্ধতি কেমন হবে সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু দেখুন, নুনে হসন্ত অর্থাৎ যজম হলে, যজমের পরে যদি এই 15টি বর্ণ আসে, 15টি বর্ণ আসলে তার উচ্চারণটা একটু ভিন্ন ধরনের হবে। আমরা একটু বর্ণগুলো বলি আপনাদেরকে। দেখুন, তা, সা, জিম, দাল, জাল, এরপরে বসেছে আমরা জা, তারপরে সিন, শিন, সদ, দদ, ত, ল, ফা, কফ, কাফ। প্রিয় দর্শক, এই 15টি বর্ণ আমরা একবার উচ্চারণ করলাম। আমি আবার বলছি, দেখুন এই নুনের যজমের পরে, নুনের যজমের পরে যদি এই 15টি বর্ণ আসে, তখন তার উচ্চারণের পদ্ধতি একটু ভিন্ন ধরনের হবে, অর্থাৎ আওয়াজটা নাকের মধ্যে যাবে। নুনে যজমের পরে তা আসলে আওয়াজটা নাকে যাবে। এক কথায় 15টি বর্ণের কোনো একটা আসলেই নাকে আওয়াজ যাবে। আমি উদাহরণগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আর একটি কথা বলে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যে আমি যেভাবে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি বুঝাচ্ছি, তাতে করে আমার ডান হাত ব্যবহার করে বোঝাতে একটু কষ্টসাধ্য হচ্ছে, যার কারণে আমি যেভাবে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি আমাকে এখানে একটু বাঁ হাত ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ আমি ডান হাতে চক ডাস্টার ধরে থাকছি। এই জন্য আপনারা এটা মনে কিছু নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চর্চা করতে থাকবেন ইনশাআল্লাহ। আমার সমস্যা হওয়ার কারণে আমি ডান হাত ওখানে বসাতে পারছি না, বাঁ হাতটায় যাওয়াটা আমার দেওয়াটা সহজ হচ্ছে। তো অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা 15টি বর্ণের উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আমরা যে 15টি বর্ণ উল্লেখ করেছিলাম সেই 15টি বর্ণের 4টি বর্ণের আমরা উদাহরণ এখানে নিয়ে এসেছি। আমরা বাকি বর্ণগুলোর উদাহরণ আবার আপনাদেরকে দেখাচ্ছি। তবে এইখানে আমরা নুন সাকিন বললাম, এই যে নুন সাকিন বা নুনে জজম, নুনে জজমের পরে ওই 15টি হরফ, যে 15টি হরফ আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, নুনে জজমের পরে তা নিয়েছি, যে তা আমরা বলেছি। দেখুন, নুনে জজমের পরে তা আসলে উচ্চারণটা একটু গুন্না করে বলতে হবে, নাকের ভিতর নিয়ে বলতে হবে। প্রথমে বলুন ওয়া, হিসাবে হবে ময়ে আকার মা, তার সাথে নয়ে জজম মানে ন, ময়ের সাথে যুক্ত হবে। দন্ত ন বা দন্তন্য আমরা যেভাবে বলি, দন্তন্য ময়ের সাথে, ময়ে আকার সাথে যোগ হয়ে কেমন হবে? মান হবে, মান হবে। ওয়া মান তা বা এমন উচ্চারণ হবে। কিন্তু আমি বলছি যে এরকম নুনে জজম হলে আওয়াজ একটু ভিন্ন ধরনের করতে হবে, আওয়াজগুলোকে নাকের মধ্যে নিয়ে যেতে হবে। দেখুন, ওয়া মাং বলতে হবে, মাং। হ্যাঁ, এভাবে বলুন, ওয়া মাং তা বা, তা বা। এখানে একটু টান হবে, কেন টান দিচ্ছে সেটা আপনাদেরকে পরের পর্বে, এর সাথে আপনাদেরকে শেষের দিকে গিয়ে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এতটুকু দেখুন যে উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়া মাং তা বা। গুন্না কেন করলাম? এজন্যই করলাম যে নুনে জজমের পরে তা আছে, এই জন্য আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যাচ্ছি। দেখুন, ওয়া মা তা বা। এরপরে দেখুন যে নুনে জজম আছে, তারপরে সা বর্ণকে নিয়েছি। দেখুন, প্রথমে ধরবো কি? ওয়াও ধরবে লামে জজমকে, মাঝে আলিফ থাকলো, আলিফটার পড়া যাবে না, কারণ যেই বর্ণ খালি সেই বর্ণ নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না। আমি বারবার বলছি যে বর্ণটা খালি আছে সেটাকে আমি অত গুরুত্ব দেব না, ওটা খালি থাক, ওরকমই থেকে যাক। আপনি শুধু দেখবেন যে ডান দিক থেকে যোগ কার কার সাথে হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা ধরতে হবে। আমরা এখানে ওয়াও নিয়েছি, আলিফ নিয়েছি, লাম নিয়েছি, আলিফ নিয়েছি, একে লাম আলিফ বলি আমরা। দেখুন, ওয়াও এসে লাম জজমকে ধরছে, হসন্ত আকারে উচ্চারণ হবে ওয়াল, ওয়াল। এরপরে হামজা আলিফের উপরে পেশ বসেছি, অর্থাৎ হামজা হবে। এরপরে নুনে জজম এর সঙ্গে উচ্চারণ হবে, কিন্তু নুনে জজমকে একটু গুন্না করে উচ্চারণ করতে হবে। দেখুন, আবার বলছি, ওয়াও লামকে ধরবে, হসন্ত আকারে একবার উচ্চারণ হবে, আলিফের উপর পেশ বসিয়েছি, দন্ত ন অর্থাৎ নুন আলিফের সঙ্গে উচ্চারণ হবে, কিন্তু নুনে জজম আছে, নুনে জজম থাকার পরে আবার নুনে জজমের পরে আবার সা বর্ণকে নিয়ে এসেছি, যার কারণে আওয়াজটা নুন সাকিনকে উচ্চারণ করার সময়, হসন্ত উচ্চারণ করার সময় আওয়াজটা নাকের মধ্যে গিয়ে তারপর একে বলতে হবে, সা বর্ণকে বলতে হবে। দেখুন, ওয়াল উনসা, আমরা সা এখানে একালি টান দিলাম কেন, একটু লম্বা করলাম কেন টানকে? এ কারণেই করেছি যে দীর্ঘ আকার, দীর্ঘিকার আর দূর্ঘকার, আমরা বাংলাতে 3টি কার চিহ্ন ব্যবহার করেছিলাম। যে যদি দীর্ঘ আকার থাকে, দীর্ঘ আকার মানে 2টা আকার তো আর এক জায়গাতে বসাই না, বাংলা লেখার সময় আমরা কি করি, আকার বসানোর পরে একটা ডট 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 বসিয়ে দিই, অথবা তার পরের বর্ণকে লেখার সময় একটু ফাঁকা করে লিখি, তখন আমরা বুঝি যে এখানে একটু টানটা লম্বা হবে। তো টান লম্বা হয় কখন? খাড়া জবর থাকলে। তো খাড়া জবরে টান দিতে হবে একটু বেশি, এখানে যদি আমরা টান না দিই তাহলে কিন্তু সমস্যা হবে। জি দর্শক, আমরা টান যদি না দিই তাহলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, সমস্যা হবে, যার কারণে আমাদেরকে সেভাবেই বলতে হবে। ওয়াল
উনসা। জি, এরপরে দেখুন আমরা নুনে যজমের পরে জিম বর্ণকে নিয়ে এসেছি। ওই 15টি বর্ণের আরও একটি বর্ণ হলো জিম। দেখুন ময়ে আকার মা, এরপরে ন যোগ ময়ের সাথে, ন যোগ দন্ত ন যোগ ময়ের সাথে উচ্চারণ হবে মান। কিন্তু আমরা একটু গুণনা করব, আওয়াজ নাকের মধ্যে নিয়ে যাব, কারণ হলো জিম আছে, নুনে যজমের পরে জিম আছে, জিম থাকলে আওয়াজ নাকে যাবে। দেখুন মাং যা, মাং যা আ। আরেকটু বলুন, মাং যা আ। এখন আপনার প্রশ্ন হবে যে এটা তো অন্বেশ্বরের মতো হচ্ছে। বাংলা আমরা পড়ি যে পড়তে 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 শেষে এসে যখন আমাদের বর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তখন আমরা ওখানে উল্লেখ করছি খণ্ড ত, অন্বেশ্বর, বিসর্গ, এগুলো যে বলি আমরা, বা আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছেলে মেয়েরা যে বলে, তো এখানে অন্বেশ্বরের মতো হবে। কেমন? মাং হয়ে যাচ্ছে। বাংলা যদি আপনাদেরকে লিখে দেখাই তাহলে এরকম হচ্ছে, ময়ে আকার অন্বেশ্বর, কেমন? মাং, এমনটা হচ্ছে। তাহলে আপনি ধরে নেবেন ওই রকমই মনে করেন যে সেভাবেই ন যোগ করে এখানে আমরা মান না বলে, এরকম সরাসরি মান দন্ত ন যোগ না করে আমরা কি বলবো? মাং, এমনটা বলবো, মাং। জি দেখুন, মাং যা আ। এরপরে দেখুন আবার নুনে যজমের পরে দাল বর্ণ, ওই 15টি বর্ণের আরো একটি বর্ণকে বসিয়েছি নুনে যজমের পরে, তাহলে উচ্চারণ হবে কেমন? মা দা খ লা, উচ্চারণ হবে মা দা খ লা। 4টা শব্দকে আমরা একবার করে উচ্চারণ করি। দেখুন ওয়া মা তাবা, আর একবার আমার সাথে বলুন, ওয়া মা তাবা। এর পরের শব্দটি বলুন, ওয়াল উনসা। তারপরের শব্দ মান জাআ। এর পরের শব্দ দেখুন, মান দাখালা, দাখালা, বলুন মান দাখালা। প্রিয় দর্শক, আমরা 4টি বর্ণ শিখে গেলাম উচ্চারণ নুনে যজমের পরে কেমন হবে। এরপরে আমরা আরও 4টি শব্দ আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন প্রিয় দর্শক, দেখুন আমরা আরও 4টি শব্দ ওই 4টি বর্ণ দিয়ে, 15টি বর্ণের মধ্য থেকে আরও 4টি শব্দ আমরা নিয়েছি। প্রিয় দর্শক, এখানে দেখুন নুনে যজমের পরে রাল বর্ণ বসিয়েছি, রাল। দেখুন ময়ে আকার মা, আর এখানে আমরা দন্ত নকে অন্বেশ্বর ধরবো, দিয়ে উচ্চারণ হবে মাং। আর রয়ে আকার রা, তাহলে উচ্চারণ হবে মাং রা। রালকে বলবো জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের 2 দাঁতের আগার সঙ্গে নরম করে লাগিয়ে বলবো রা। দেখুন মাং রা, বলুন মাং রা, মাং রা, এমন বলবো, পাতলা করে উচ্চারণ করব। তারপরে দেখুন এরপরে আমরা আলিফের ওপর আমরা আকার বসিয়েছি, উচ্চারণ হবে আলিফ ওয়ে আকার আ, আর তার সাথে আমরা নুনকে বসিয়েছি, তাহলে উচ্চারণ কেমন হবে? যা, জয়া আকার যা, যা, লয়া আকার লা, অর্থাৎ জবর, যা লা। উচ্চারণ কেমন হবে? যা লা, বলুন যা লা। তাহলে আমরা 2টি শব্দ পেয়ে গেলাম, কেমন? মাজা, এরপরে আনজালা। তারপরের শব্দ দেখুন নুনে যজমের পরে সিন আছে, তাহলে কেমন হবে? মিং সা আ তি হি, উচ্চারণ করুন মিং। আমি বলছিলাম কেমন হবে, এর সাথে মিং
বানানটা দেখুন আমরা এভাবে নিব, মিং এমন নয় যে আমরা মকে বসালাম তার সাথে দন্তান্নকে দিলাম, মিন স্পষ্ট নয়, স্পষ্ট মিন এমন নয়, নাকের মধ্যে আওয়াজ যাবে মিং। এখানে আমরা ময় রসিকার আর অনেশ্বর ধরবো, নুনকে দিয়ে উচ্চারণ করব মিং সা আ তি হি, মিং সা আ তি হি। আস্তে আস্তে একটু দ্রুত বলার চেষ্টা করতে হবে। প্রথমে যেমন ধীরে ধীরে বলেছেন, এখন একটু গতি দিয়ে বলতে হবে, একটু চালু বলতে হবে। মিং সা আ তি হি। এরপরে দেখুন নুনে যজমের পরে আমরা শিন বসিয়েছি, শিন, নুনে যজমের পরে শিন বর্ণকে বসিয়েছি, তাহলে উচ্চারণ কেমন হবে? মিং সার। বলছিলাম যে ডানের বর্ণের সাথে বামে যদি কোনো বর্ণে যজম থাকে, হসন্ত আকার থাকে, এই চিহ্ন থাকে, তাহলে কেমন হবে? একসঙ্গে উচ্চারণ হবে, তাহলে উচ্চারণটা সার, সার। এরপরে রয়ে রসিকার বসেছে রি, দেখুন মিং সার রি। আবার বলুন মিং সার রি। তাহলে আমরা আরও 4টি বর্ণ দিয়ে 4টি শব্দ শিখে ফেললাম। এরপরে আমরা আরও 4টি শব্দ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, দেখুন আমরা আরও 4টি শব্দ লিখেছি 4টি বর্ণ দিয়ে। আমরা প্রথম যে শব্দটি লিখেছি, দেখুন নুনে যজম আছে, কিন্তু নুনে যজমের পরে ওই 15টি হরফের মধ্য থেকে একটি হরফ হলো সদ। তাহলে আমরা পড়ব কিভাবে? ফয়ে আকার ফা, এর সাথে অন্বেশ্বর, নুনে যজমকে এখন আমরা অন্বেশ্বর ধরবো, দিয়ে পড়বো কি ফাও, ফাও। আমি আরবি উচ্চারণ করছি তো একটু মোটা হবে গুণাটা। আমরা যদি বাংলা বলতে যাই তাহলে উচ্চারণ কেমন হবে? ফাং হবে, ফাং। দেখুন বাংলা ফাং, কিন্তু আরবি হওয়ার কারণে উচ্চারণগুলো একটু মোটা করে করতে হয়। এই বর্ণটি অবশ্য মোটা বর্ণ, যার কারণে উচ্চারণ মোটা হবে। দেখুন ফাও স, এরপরে ব হসন্ত আকারে প্রতিধ্বনি তৈরি হবে। দেখুন ওই যে 5টি বর্ণ বলেছিলাম, স্মরণ আছে কিনা আপনার? 5টি বর্ণ প্রতিধ্বনি তৈরি করে উচ্চারণ করতে হবে। দেখুন ফাও সবে, সবে, জি সবে। তাহলে উচ্চারণ ফাও সবে, ফাও। এখান থেকে ধরুন এই যে এখানে আলিফ আছে, আপনার প্রশ্ন হতে পারে যে আমরা ফাং বলছি কিন্তু আলিফটা কি হলো? আমি বলেছিলাম যে আলিফটা খালি থাকলে বা কোনো বর্ণ খালি থাকলে তাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। দেখুন সরাসরি চলে আসবে এইখানে, যেটা খালি আছে সেটা খালি থাকবে। জি ফাও সবে। এরপরে দেখুন ময়ে আকার মা, এরপরে অনেশ্বর মাও বু। এরপরে হবে কেমন উচ্চারণ? দয়ের রস্যু আর এর সাথে দন্ত ন যোগ হবে, দুন। উচ্চারণ হবে মাও বু দুন। আপনি প্রশ্ন করতে পারেন যে এইখানে একটু টান দিলেন, যে দু বলে একটু টান দিলেন, তো আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আমরা কেন টান দিচ্ছি, আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। আমার সাথে এভাবে বলুন এখন মাও দু দুন। এরপরে চলুন পরের শব্দে। দেখুন ময়ে আকার বসিয়েছি আমরা, ময়ে আকার মা, এরপরে আমরা নুনে যজম বসিয়েছি, তারপরে দেখুন আমরা ত নিয়েছি, ত বর্ণ, ওই 15টি বর্ণের আরো একটি বর্ণ ত। তো উচ্চারণ হবে কেমন? এখানে আপনার রসিকার হবে, আমরা রসিকার দিয়ে বলি। দেখুন মিং, মিং আমরা বাংলা বললে কিন্তু মিং হচ্ছে, দেখুন মিং হবে, কিন্তু এটাকে মোটা করতে হবে, মিও। উচ্চারণটা একটু মোটা হবে, মিও। তারপরে দেখুন তুই, একটু টান হবে তুই। এরপরে নয় রসি নি, তারপরে আরেকটা ন যোগ হবে তার সাথে, নিন। নয় রসি আমি বলেছিলাম একটা থাকলে রসিকার, মনে করেন এখানে 2টা রসিকার আছে, তাহলে এক রসিকার দিয়ে বর্ণকে উচ্চারণ করব নি, আর একটা বর্ণকে
আমরা আরেকটা রসিকারকে তার সাথে আরেকটা বর্ণ একক ধরব। দেখুন নি যোগ ন নিন, নয় রসি নি যোগ ন নিন। তাহলে উচ্চারণ করব কেমন? মিউ তি নিন। এরপরে দেখুন আমরা নুনে যজমের পরে ল, দেখুন ওখানে আমরা ত নিয়েছি আর এখানে তার পরে বর্ণ ল নিয়েছি। ল একবার বলুন তো, মোটা করে বলুন। ল ল দেখুন ইয়াতে যজম ইয়ে আর নুনে যজম, তাহলে উচ্চারণ হবে ইয়ো ইয়ো ইয়ো। আমরা বাংলা লিখি এভাবে, দেখুন ইয়া ইয়া লিখলাম, এখন আমরা এটাকে উচ্চারণ করছি এইভাবে ইয়ো, একটু মোটা করে হবে প্রিয় দর্শক, একটু আওয়াজ মোটা হবে ইয়ো। এরপরে দেখুন লু, লু জাল পেশ লু আর ল পেশ লু, একটু মোটা করতে হবে, জাল হবে পাতলা আর এই বর্ণ হবে একটু মোটা, দেখুন লু। এরপরে রয়ে পেশ রু, উচ্চারণ ইয়ো লু রু, দেখুন ইয়ো লু রু। আমরা এই চারটা শব্দকে একবার করে বলি, দেখুন সবে মাউ দু দুন মিউ তি নিন ইয়ো লু রু। প্রিয় দর্শক, আমাদের 12টি শব্দ, 12টি বর্ণ দিয়ে 12টি শব্দ পড়া হয়ে গেল। এখন আমরা আরও বাকি 3টি যে বর্ণ আছে সেই 3টি বর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, দেখুন বাকি যে 3টি বর্ণ ছিল সেই 3টি বর্ণ দিয়ে আরও 3টি শব্দ আমি লিখেছি। দেখুন নুনে যজমের পরে আমরা ফা নিয়েছি, এরপরে নুনে যজমের পরে কফ নিয়েছি, নুনে যজমের পরে কাফ নিয়েছি। তাহলে আমরা এখান থেকে উচ্চারণ করি বয়ে রসিকার বি আর ওয়ে আকার আ আর নুনে যজম ফা আসার কারণে অনেশ্বর হবে আং। দেখুন বি আং, একটু পাতলা করব তো আমরা, পাতলা করার জন্য এই বর্ণটা পাতলা হওয়ার কারণে গুণনাটাও পাতলা হবে। একটা জিনিস মাথায় রাখবো, যেগুলো মোটা বর্ণ গুণনাটাও মোটা হবে, যেগুলো পাতলা বর্ণ গুণনাটাও পাতলা হবে। আমরা এভাবে বলবো বি ফু সি কুম। একসঙ্গে বললাম কেন? ময়ে হসন্ত আছে অর্থাৎ যজম আছে, যার কারণে ম চলে যাবে কাফের সাথে, উচ্চারণ হবে একবার কুম, কয়ের রস্যু ম কুম। তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে? বি আং ফু সি কুম। গুণনা কেমন করে করছি আমরা? বি আং। দেখুন গুণনাগুলোর ধরন আছে, যারা ভালো বুঝেন এই বিষয়ে তারা ভালো বলতে পারবেন। তবে আপনাদের জন্য বলে রাখি যে গুণনা যখন আমরা করব তখন যার যেটা মখরজ উচ্চারণের স্থল জায়গা, ঠিক সেই জায়গা থেকেই গুণনাটাও চলে যাবে এবং সেই জায়গা থেকে উচ্চারিত হবে। দেখুন ফা বলি যখন আমরা, তখন বলি 2 দাঁত নিচে ঠোঁটের পেট ফা, ঠিক গুণনার সময়ে ওইভাবেই উচ্চারিত হবে বি ফু, পেশ আছে রসুকার আছে এই জন্য ফু। দেখুন বি ফু সি কুম। এরপরে পরের শব্দে চলে যাব আমরা ময় রসিকার মি, এরপরে অনিশ্বর ধরবো কারণ কফকে নিয়েছি ওই 15 বর্ণের আরও একটি বর্ণ। তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে? মিউ, এই বর্ণটি মোটা হওয়ার কারণে উচ্চারণটা মোটা হবে মিউ। কবে কবে লু, এখানে আমরা প্রতিধ্বনি তৈরি করলাম, সৃষ্টি করলাম কেন? বা আছে যজমলা বা, আমরা 5টি বর্ণ উল্লেখ করেছিলাম যে যজম হলে মোট ইয়া হবে, প্রতিধ্বনি হবে। তো আমরা বলবো কবে কবে। এখন আপনি বলবেন কাব হবে, কাব বললেন না কেন?
তা আমরা বলবো যে 8টি বর্ণ এমন যে মোটা হবে, মোটা হওয়ার কারণে আকার আসলে আকার উচ্চারিত হবে না, এককটা উচ্চারণ করতে হবে। যার কারণে আমরা কয়ে আকার আসার পরে কা বলছি না, ক বলছি। কবে, লু, লু, দেখুন মিউ, কবে, লু। এর পরের শব্দ দেখুন মিং, কা। এই গুন্নাটা আর মোটা হবে না, কেন? কফ বর্ণটি মোটা আর কাফ বর্ণটি পাতলা, যার কারণে উচ্চারণে কি হবে? পাতলা হবে। মিং ক্যা, মিং ক্যা। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম 15টি বর্ণের উচ্চারণের পদ্ধতি অন্যস্বর দিয়ে। আমরা এভাবে উচ্চারণ করব আর বেশি বেশি চর্চা করব। আজকে এ পর্যন্তই শেষ করছি, আবার পরের পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।